আজকে আমরা ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি নিয়ে একটি কৌশলগত আলোচনা করব। দেখব এই প্রযুক্তি ঠিক কিভাবে কাজ করে, বিশ্বজুড়ে শক্তির ভারসাম্য রক্ষা এর ভূমিকা কী, এবং বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো তাদের অস্ত্রভাণ্ডার নিয়ে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। তো চলুন আমরা পুরো ব্যাপারটা ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা দেখব এর উড়ে যাওয়ার পেছনের বিজ্ঞানটা কী। তারপর জানব বিশ্বের কোথায় কোথায় এই মিসাইল আছে। এরপর আমরা আলোচনা করব কেন দেশগুলো এই ধরনের অস্ত্র নিজেদের সংগ্রহে রাখে, আর সবশেষে এগুলোকে আধুনিক করার ক্ষেত্রে যে বড় চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো নিয়েও কথা বলব। আলোচনার শুরুতেই যে বিষয়টা পরিষ্কারভাবে বোঝা দরকার তা হলো এই অস্ত্রগুলো ঠিক কিভাবে কাজ করে, মানে এদের চলার পথটা কেমন হয়। একটা ব্যালিস্টিক মিসাইলকে যা অন্য সব অস্ত্র থেকে একেবারে আলাদা করে দেয় সেটা হলো এর চলার পথ। ভাবুন, উৎক্ষেপণের পর মাত্র কয়েক মিনিটের জন্য এর রকেট ইঞ্জিন চালু থাকে। এরপর ইঞ্জিন বন্ধ হয়ে যায়। বাকি পুরো পথটা এটা মাধ্যাকর্ষণের টানে একটা বিশাল খিলান বা আর্চ তৈরি করে লক্ষ্যের দিকে এগিয়ে যায়। এটাকে কিন্তু ক্রুজ মিসাইলের সাথে গুলিয়ে ফেললে একদমই চলবে না। ক্রুজ মিসাইল অনেকটা চালকবিহীন বিমানের মতো, যেটা পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতরে থেকেই নিচু দিয়ে উড়ে যায়। আর অন্যদিকে ব্যালিস্টিক মিসাইল বায়ুমণ্ডল ভেদ করে সোজা মহাকাশে চলে যায় এবং তারপর আবার ফিরে আসে। বুঝতেই পারছেন, এই দুই ধরনের প্রযুক্তিই সম্পূর্ণ ভিন্ন ধরনের হুমকি তৈরি করে। এই মিসাইলের পুরো যাত্রাপথকে মূলত তিনটা ভাগে ভাগ করা যায়। প্রথমটা হলো বুস্ট ফেজ। এই সময় এর শক্তিশালী রকেট ইঞ্জিনগুলো মিসাইলটাকে প্রচণ্ড গতিতে বায়ুমণ্ডলের বাইরে ঠেলে দেয়। এরপর শুরু হয় মিড কোর্স ফেজ, যেটা সবচেয়ে লম্বা সময় ধরে চলে। এই পর্যায়ে ইঞ্জিন বন্ধ থাকে আর মিসাইলটা মহাকাশের মধ্য দিয়ে তার লক্ষ্যের দিকে ভাসতে থাকে। আর সবশেষ পর্যায়টা হলো টার্মিনাল ফেজ। এই সময় ওয়ারহেডটি শব্দের চেয়েও প্রায় ২০ গুণ বেশি গতিতে পৃথিবীতে ফিরে আসে আর লক্ষ্যের উপর আঘাত আনে। এই অমন্ত্রণ গতি একে থামানো প্রায় অসম্ভব করে তোলে। আর এই অবিশ্বাস্য গতির ফলাফলটা কি? ভাবুন একবার, একটা মহাদেশ থেকে আর একটা মহাদেশে পৌঁছাতে সময় লাগছে মাত্র ৩০ মিনিট। এর মানে হল যে কোনো সংঘাতের ক্ষেত্রে প্রতিক্রিয়া জানানোর বা সিদ্ধান্ত নেওয়ার সময় নেমে আসে মাত্র কয়েক মিনিটে। এটা যে কোনো নেতৃত্বের ওপর একটা প্রচণ্ড মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে। আচ্ছা, এবার একটু দেখা যাক এই প্রযুক্তিটা এখন বিশ্বজুড়ে কাদের হাতে আছে আর এর কৌশলগত গুরুত্বটাই বা কি। আসলে মিসাইলগুলোকে তাদের পাল্লা বা রেঞ্জ দিয়ে ভাগ করা হয়। কিছু আছে স্বল্প পাল্লার, যেগুলো সাধারণত যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়, আর কিছু আছে ইন্টারকন্টিনেন্টাল বা আইসিবিএম, যেগুলো এক মহাদেশ থেকে অন্য মহাদেশে আঘাত করতে পারে। এই প্রযুক্তিটা কিন্তু হাতে গোনা কয়েকটি দেশের হাতেই আছে। এই ৯টি দেশ, যাদেরকে নিউক্লিয়ার ক্লাব বলা হয়, তারাই আসলে বৈশ্বিক নিরাপত্তার সব হিসাব নিকাশ ঠিক করে দেয়। কিন্তু প্রশ্ন হল, এই দেশগুলো এত ভয়ঙ্কর অস্ত্র রাখে কেন? এর পেছনের মূল ভাবনাটাই হল প্রতিরোধের মতবাদ বা ডক্ট্রিন অফ ডিটারেন্স। মেজর জেনারেল পার্কারের এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলতে চেয়েছেন, ভূমি থেকে উৎক্ষেপণের জন্য প্রস্তুত থাকা মিসাইলগুলো প্রতিপক্ষের মনে একটা চূড়ান্ত দ্বিধা তৈরি করে, কারণ তারা কখনোই নিশ্চিত হতে পারে না যে প্রথম আঘাতেই সবগুলো মিসাইল ধ্বংস করে দিতে পারবে। আর এই অনিশ্চয়তাই যে কোনো সম্ভাব্য আক্রমণকে রুখে দেওয়ার মূল ভিত্তি। এই ভূমিভিত্তিক আইসিবিএমগুলো মার্কিন পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার একটা অংশ মাত্র, যাকে ট্রায়াড বলা হয়। এর অন্য দুটি অংশ হল সাবমেরিন থেকে ছোড়ার জন্য মিসাইল, যা সমুদ্রের নিচে লুকিয়ে থেকে পাল্টা আঘাতের নিশ্চয়তা দেয়, আর স্ট্র্যাটেজি বোমারু বিমান, যা অনেক বেশি ফ্লেক্সিবল। কিন্তু ভূমিভিত্তিক মিসাইলগুলো সবচেয়ে দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে, যা প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করে। অনেক বছর ধরে নিউ স্টার্টের মতো বিভিন্ন চুক্তি এই অস্ত্রের সংখ্যাকে একটা সীমার মধ্যে রেখেছিল, কিন্তু সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে এবং রাশিয়াও অংশগ্রহণ স্থগিত করেছে। এর ফলে বিশ্ব এখন একটা নতুন কৌশলগত অনিশ্চয়তার যুগে প্রবেশ করেছে। আর এই নতুন অনিশ্চয়তার মধ্যেই আমেরিকার সামনে এসে দাঁড়িয়েছে আরও বড় একটা চ্যালেঞ্জ: নিজেদের পুরনো অস্ত্রগুলোকে আধুনিক করা।
দেখুন, আমেরিকার ভূমিভিত্তিক মিসাইল সিস্টেম মিনিটম্যান 3 এটা কিন্তু ৫০ বছরেরও বেশি সময় ধরে সার্ভিস দিচ্ছে। অথচ এটাকে যখন ডিজাইন করা হয়েছিল তখন ভাবা হয়েছিল এটা অনেক কম সময় ব্যবহার করা হবে। তাই এখন সেন্টিনেল নামে একটা নতুন প্রোগ্রামের মাধ্যমে এগুলোকে বদলে ফেলার কাজ চলছে। কিন্তু সমস্যা হলো এই নতুন মিসাইল তৈরির আনুমানিক খরচটা অনেক পরিমাণে বেড়ে গেছে, যা এর সময়সূচি এবং বাস্তবায়ন নেই গুরুতর প্রশ্ন তৈরি করেছে। তো স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে, এত খরচ না করে পুরনো সিস্টেমটাকে কি আরও কিছুদিন চালানো যায় না? অপেক্ষা করলে সমস্যাটা কোথায়? সমস্যাটা আসলে যান্ত্রিক না, সমস্যাটা রাসায়নিক। মিসাইলের ভেতরে যে কঠিন জ্বালানি থাকে মানে সলিড প্রোপেলেন্ট, সময়ের সাথে সাথে সেটার গুণাগুণ নষ্ট হতে থাকে। কয়েক দশক ধরে এক জায়গায় থাকার ফলে এর রাসায়নিক গঠনে পরিবর্তন আসে আর ভেতরে সূক্ষ্ম ফাটল তৈরি হতে শুরু করে। এটা কোনো সাধারণ যন্ত্রাংশের মতো নয় যে বদলানো যাবে, এটা মিসাইলের মূল চালিকা শক্তির সমস্যা। আর এই ফাটলের ফলাফল হতে পারে ভয়াবহ। বিশ্লেষক টড হ্যারিসন যেমনটা বলেছেন, যখন মিসাইলটা লঞ্চ করা হবে এই ফাটলের কারণে জ্বালানিটা ঠিকমতো জ্বলবে না, অসমভাবে জ্বলবে। এর ফলে মিসাইলটা হয়তো পথ হারিয়ে ফেলতে পারে, অথবা তার চেয়েও খারাপ, উৎক্ষেপণের সময়ই মাঝ হাতাশে বিস্ফোরিত হতে পারে। অর্থাৎ ঠিক যে মুহূর্তে একে সবচেয়ে বেশি দরকার সেই মুহূর্তে এটা ব্যর্থ হতে পারে। শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায় যে এই নতুন বিশ্ব পরিস্থিতিতে যেখানে পুরনো চুক্তিগুলো আর কার্যকর নেই এবং নতুন হুমকি তৈরি হচ্ছে, সেখানে একটা বিশ্বাসযোগ্য প্রতিরোধ ব্যবস্থা টিকিয়ে রাখার আসল মূল্যটা ঠিক কত? খরচের সাথে ঝুঁকির ভারসাম্যটা কোথায় করা উচিত?